বলা হচ্ছে এটি হলো মিস্ট্রি অফ দ্য সেঞ্চুরি। এই সেঞ্চুরি অর্থে আমরা শুধু বিংশ শতাব্দীর কথা বলছি না, এখনও এই একবিংশ শতাব্দীতে বারমুডা এক জ্বলন্ত বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে আমাদের চোখের সামনে। কি এই রহস্য? এর উৎসটাই বা কোথায়? ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে মধ্যযুগে সেখানে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে বেশ কিছু যাত্রীবাহী জাহাজ অদৃশ্য হয়ে গিয়েছিল। তখনকার মানুষ বিজ্ঞানের বলে খুব একটা বলীয়ান হয়ে উঠতে পারেনি। তারা সব কিছুতেই ঈশ্বরের কালো হাতের ছায়া দেখতে পেত। অর্থাৎ এই যে আটলান্টিকের বুক থেকে জাহাজ অদৃশ্য হয়ে যাচ্ছে, এর অন্তরালেও ঈশ্বরের অভিশাপ কাজ করছে, এমনটাই তারা মনে করত। অর্থাৎ তারা বিশ্বাস করত যে মানুষ তার কোনো কাজের দ্বারা ঈশ্বরকে কুপিত করেছে, আর ঈশ্বর এখন প্রতিশোধ নিচ্ছে। সময় পাল্টে গেছে, আমরা পা রেখেছি ঊনবিংশ শতাব্দীতে। তখনও এইভাবে বারমুডা ট্রায়াঙ্গেল আমাদের কাছে বিস্ময় সৃষ্টি করে চলেছে। ইতিমধ্যে তাকে কেন্দ্র করে গড়ে ওঠা কিংবদন্তি আকাশ ছুঁয়েছে, অভিশাপের খবর পৌঁছে গেছে সর্বত্র। সময়টা ছিল 1918 সাল। প্রথম মহাযুদ্ধ শেষ হয়ে আসছে। ইউএস নেভি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজ এগিয়ে চলেছে। এটি কয়লাবাহী জাহাজ। এর নাম ইউএসএন সাইক্লোপস। এটি দৈর্ঘ্যে ছিল 542 ফুট। মালবাহী জাহাজের মধ্যে অন্যতম বৃহৎ এবং রাজকীয় চেহারা ছিল তার। ওজনটিও নেহাত খুব একটা কম নয়, 19,600 টন। মার্চ মাসের 4 তারিখে জাহাজটি বার্বাডোস বন্দর ছেড়েছিল। তোমরা যারা ক্রিকেটের ভক্ত তারা তো জানো বার্বাডোস হলো ওয়েস্ট ইন্ডিজের একটি বিখ্যাত ক্রিকেট ক্ষেত্র। জাহাজটি যাবে উত্তর দিকে। তার গন্তব্যস্থল আমেরিকার পূর্ব উপকূলের নারকোফ বন্দর। বন্ধুরা, এখানে কিন্তু ভুল করো না। তোমরা হয়তো জানো ইংল্যান্ডে যেসব জায়গাগুলো আছে তার অনেকগুলোই আছে আমেরিকাতে। অর্থাৎ নামের মিল আছে তাদের মধ্যে। ইংল্যান্ডেও এমন একটি নারকোফ আছে। শেষ পর্যন্ত এই বিশাল আকৃতির জাহাজটি কিন্তু তার গন্তব্যস্থলে ঢুকে পড়তে পারেনি। কি হয়েছিল তার? সে কি অদৃশ্য হয়ে গিয়েছিল? তখন প্রথম বিশ্বযুদ্ধের ধিকি ধিকি আগুনের আঁচ অনেকখানি কমে এসেছে। মাঝে মধ্যে চোরাগোপ্তা আক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শত্রুপক্ষের জাহাজকে ঘায়েল করার জন্যে সমুদ্রের তলদেশে মাইন পাতা থাকত। কেউ কেউ অনুমান করেছিল এমনই একটি শক্তিশালী মাইনের আঘাতে জাহাজটি হয়তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তার খণ্ডিত অংশগুলি সমুদ্রের অতলে তলিয়ে গেছে। অভিশপ্ত এই জাহাজের কোনো মানুষই আর বেঁচে নেই। কিন্তু কয়েকদিন পর প্রমাণিত হলো এই ধারণা একেবারেই অমূলক। কেননা যদি জার্মান সাবমেরিন টর্পেডো মেরে জাহাজটি ডুবিয়ে দিয়ে থাকে, তাহলে জার্মানরা সগৌরবে এই কথা প্রচার করত এটি ছিল শত্রুপক্ষের জাহাজ। এইভাবে একটি বিশাল জাহাজকে ধ্বংস করা হলে তা তো অহংকারের বিষয় হবেই। তাছাড়া যে অঞ্চলে এই জাহাজটি নিরুদ্দেশ হয়েছে
সেখানে কোনো জার্মান সাবমেরিনও চোখে পড়েনি। যুদ্ধের পর এই তথ্য জানা গিয়েছিল। আরেকটি কথা এখানে বলা উচিত, তা হলো জাহাজে মাইনের আঘাত লাগলে কিংবা সাবমেরিন থেকে নিক্ষিপ্ত টর্পেডো জাহাজকে আঘাত করলে সেই জাহাজ অত্যন্ত জরুরি SOS বার্তা পাঠাবার সময় পায়। এক্ষেত্রে তেমন কোনো ঘটনা ঘটেনি, কেননা সাইক্লোপস এই বার্তা পাঠায়নি। তার ওয়্যারলেস যন্ত্র সম্পূর্ণ নীরব ছিল। যখন জাহাজ ডুবতে থাকে তখন লাইফ বোট ভাসিয়ে দেওয়া হয় যাতে লোকেরা পালাবার সুযোগ পায়। এক্ষেত্রে এই ধরনের কোনো মানুষের সন্ধানও পাওয়া যায়নি। কিন্তু জাহাজ ডুবে গেলেও তার খণ্ডিত কিছু অংশ সাগরের বুকে ভেসে থাকে, এখানে তো তারও চিহ্ন নেই। তখন আরেক দল মানুষ বললেন সাগরে এক প্রলয়ঙ্করী ঝড় উঠেছিল, সেই ঝড়ের দাপটেই নাকি জাহাজটি দৃষ্টিরেখার বাইরে চলে গেছে। এখনো সে হয়তো তার পথ খুঁজে বেড়াচ্ছে। এই ধারণাও যে একেবারে ভুল তা প্রমাণ করতে বেশি সময় লাগলো না। জাহাজটির যন্ত্রপাতি ছিল খুবই আধুনিক ধরনের, সেগুলি ছিল উত্তম অবস্থায়। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন জর্জ ওরলি। 28 বছর ধরে তিনি জাহাজ চালাচ্ছেন। জাহাজে 300 লোক ছিল। প্রাকৃতিক বিপর্যয় হলে তাদের কেউ কেউ অন্তত যে করে হোক সাঁতরাবার চেষ্টা করত। বেজে উঠত বিপদ ঘণ্টি। তাছাড়া এমন কোনো প্রাকৃতিক বিপর্যয়ের খবরও শোনা যায়নি। নানান জায়গাতে শক্তিশালী রেডার যন্ত্র স্থাপিত হয়েছে, সেখানেও ঝড়ের কোনো সংকেত দেখা যায়নি। শুরু হলো অনুসন্ধান। মার্কিন নৌবহর আসরে নেমে পড়ল। প্রেসিডেন্ট উইলসন ঘোষণা করলেন জাহাজখানির যে কি হয়েছে তা জানেন একমাত্র ঈশ্বর এবং সমুদ্র। তার মানে সর্বশক্তিমান প্রেসিডেন্টকেও ভাগ্যের হাতের ক্রীড়নক হয়ে বসে থাকতে হলো। এমনই ছিল ওই রহস্যের তীব্রতা ও গভীরতা। শেষ পর্যন্ত ভাবতে ভাবতে বিখ্যাত লিটারারি ডাইজেস্ট পত্রিকা সম্পূর্ণ নতুন একটি যুক্তি খাড়া করল। তারা বলল সমুদ্রের তলায় স্কুইড নামে একটি অতিকায় দানব প্রাণী বসবাস করে। এই স্কুইড এই জাহাজটিকে গিলে ফেলেছে, অর্থাৎ সমুদ্রের ভেতর টেনে নিয়ে গেছে। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, সত্যি কি এই জাতীয় কোনো বিশাল প্রাণী সমুদ্র গভীরে বসবাস করে? বিজ্ঞান হয়তো তাদের এখনো শনাক্ত করতে পারেনি, কিন্তু সব বিষয় খতিয়ে দেখলে মনে হয় এটিও এক কষ্ট কল্পনা। বিশাল আকৃতির ওই জাহাজটিকে গিলে খেতে হলে কত বড় প্রাণীর থাকা দরকার তা আমরা কল্পনাতেও ভাবতে পারছি না। এখন অবশ্য নিত্য নতুন তথ্য খাড়া করা হচ্ছে। বলা হচ্ছে হয়তো সমুদ্রের তলদেশে অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটে গিয়েছিল। সেই বিস্ফোরণের মাত্রা ছিল পরমাণু বোমার সংঘর্ষের থেকেও বেশি। এর ফলে জাহাজের বেতার ব্যবস্থাটি একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে যায় আর জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। কিন্তু সেক্ষেত্রে বিস্ফোরণ যদি কোথাও ঘটে থাকে তাহলে সমুদ্রের জলে তার কাঁপন জাগবে, জল তোলপাড় হবে। অথচ তেমন ঘটনা কিন্তু ঘটেনি। জাহাজটি যে পথে যাওয়ার কথা সেখানে তন্ন তন্ন করে অনুসন্ধান চালানো হলো। দুই দিকের ছোট ছোট দ্বীপের ওপরেও সন্ধানী মানুষজন নামলেন। কেউ বললেন জাহাজটির মাথা ভারী হয়ে গিয়েছিল। ম্যাঙ্গানিজ দ্বারা জাহাজটি পরিপূর্ণ ছিল না। খোলের কিছুটা ফাঁকা ছিল, হয়তো ম্যাঙ্গানিজ সরে গিয়ে ভারসাম্যের বিচ্যুতি ঘটে গিয়েছিল, এতে জাহাজটি ডুবে যায়। এক্ষেত্রে জাহাজের অংশ বিশেষ আর মাটির ওপর উঠবে না বা ভাসবে না। জাহাজের সম্ভাব্য পরিণতি যে কি হয়েছে, মার্কিন নৌবহরের নেভাল ইন্টেলিজেন্স বিভাগ এই সম্পর্কিত 7টি তথ্য খাড়া করলেন। এইগুলি হলো: 1. জাহাজের নাবিকেরা বিদ্রোহী হয়ে উঠেছিল। তারা
জাহাজটির কর্তৃত্ব দখল করে এটিকে অনির্দিষ্ট পথে নিয়ে যায়। 2. রিও ডি জেনিরোর আমেরিকান কনসাল জেনারেল এই জাহাজের যাত্রী ছিলেন। তিনি ছিলেন জার্মানের সমর্থক। তিনি হয়তো কোনোভাবে এই জাহাজটিকে জার্মান বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। জার্মানরা এই জাহাজটিকে সমুদ্রের তলদেশে নিয়ে গিয়ে এটিকে ধ্বংস করে দেয়। 3. জাহাজের ক্যাপ্টেন ওর্লি জার্মানিতে জন্মেছিলেন। তার সাথে হয়তো জার্মান গুপ্তচর বিভাগের যোগাযোগ ছিল। তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন। হয়তো তিনি এই জাহাজটি জার্মানদের কাছে সাবমেরিনের আক্রমণের সামনে এসে দাঁড় করান। 4. জার্মান সাবমেরিন থেকে নিক্ষিপ্ত অত্যন্ত শক্তিশালী টর্পেডো জাহাজটিকে ডুবিয়ে দিয়েছিল। 5. এই জাহাজে ম্যাঙ্গানিজ ছিল বিশেষ অবস্থায়। ম্যাঙ্গানিজে আগুন ধরে এবং প্রচণ্ড বিস্ফোরণ দেখা দেয়। এই জাতীয় কোনো আকস্মিক বিস্ফোরণের ফলে হয়তো জাহাজটি ডুবে গিয়েছিল। 6. জাহাজে হঠাৎ কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। কলকব্জাগুলো আর কাজ করতে পারছিল না। জাহাজটি আর তখন নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেনি। 7. জাহাজটি সহসা ভেঙে দু টুকরো হয়ে গিয়েছিল। আমরা সকলেই বুঝতে পারছি এই সাজানো রিপোর্টে 7টি পয়েন্টের মধ্যে অনেকগুলোই ত্রুটি বিচ্যুতি আছে। বিজ্ঞানসম্মত মন নিয়ে বিচার করলে আমরা অনায়াসেই এই 7টা ত্রুটিকে অতিক্রম করতে পারি। তার অর্থ কি দাঁড়াচ্ছে? তার অর্থ দাঁড়াচ্ছে এখনও আমরা সাইক্লোপসের ব্যাপারে শূন্য অবস্থানে রয়ে গেছি। হতভাগ্য জাহাজটির কি হয়েছিল তা জানতে পারা এখনও সম্ভব হয়নি। পরবর্তীকালে চেসাপিক উপসাগরের সমুদ্রের নিচে কয়েকটি ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল। তার কোনো একটি সাইক্লোপস কিনা তা অবশ্য বোঝা যায়নি। অনেক গবেষক এই ব্যাপারে দীর্ঘদিন ধরে গবেষণা করেছিলেন। তিনি একটি নতুন তথ্য আমাদের হাতে তুলে দিয়েছিলেন। তিনি বললেন, যে তারিখে সাইক্লোপস অদৃশ্য হয়েছে সেই তারিখেই চেসাপিক উপসাগরে প্রচণ্ড সামুদ্রিক ঝড় উঠেছিল। এই ঝড়ের আঘাতেই সমুদ্র অশান্ত ও অধীর হয়ে ওঠে এবং সাইক্লোপস ডুবে যায়। তিনি জোর দিয়ে বলেছিলেন, চেসাপিক উপসাগরের তলায় সমুদ্র সজ্জাতে যে জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অবশ্যই একটি ওই অভিশপ্ত সাইক্লোপস। শুধু সাইক্লোপস নয়, 1950 সালে আরেকটি জাহাজও হারিয়ে গিয়েছিল। সেটি ছিল 350 ফুট দীর্ঘ। আমেরিকার মিয়ামি বন্দর ছেড়েছিল সে। তার গন্তব্য ছিল উত্তরে জর্জিয়ার সাভানা বন্দর। সাভানা বন্দরে পৌঁছে সেটি 300 টন কীটনাশক পদার্থ সংগ্রহ করেছিল। তারপর এই জাহাজ সান্ড্রা এগিয়ে চলল তার গন্তব্য অভিমুখে। সে চলেছে দক্ষিণ আমেরিকায় ভেনিজুয়েলার পুয়ের্টো ক্যাবেলো বন্দরে। জাহাজে ছিলেন 28 জন লোক এবং এটিই ছিল তাদের শেষ যাত্রা। দক্ষিণ আমেরিকার ওই বন্দরে পৌঁছতে পেরেছিল কিনা সে খবর আমাদের জানা নেই। এটিও হলো বারমুডা ট্রায়াঙ্গেলের এক অভিশপ্ত শিকার। সালের 21শে মার্চ অ্যানিটা নামের একটি জার্মান দেশের একটি মালবাহী জাহাজ বন্দর ছেড়েছে। তার নাম ভার্জিনিয়া। 13,000 টন ওজন তার। নিউপোর্ট নিউজ বন্দর থেকে কয়লা বোঝাই করেছে সে। তার উদ্দেশ্যে জার্মানি যাত্রা। জাহাজে ছিলেন 32 জন নাবিক। এই জাহাজটিও মাঝপথ থেকে বেমালুম বিলীন হয়ে গিয়েছিল। কেন এই ঘটনা ঘটেছে
কেউ তার খবর জানে না। লয়েডস অফ লন্ডনের একটি হিসেব থেকে জানা গেছে যে অ্যানিটা নিরুদ্দেশের সময় থেকে পরবর্তী 10 বছরে অত্যন্ত রহস্যজনকভাবে 60খানি জাহাজ এইভাবে চলতে চলতে হারিয়ে গেছে। এই সব জাহাজের প্রায় 1000 জন নাবিকের ভাগ্যে কি হয়েছে তা সম্পূর্ণ অজানা। বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে একটি জাহাজ বারবার যাতায়াত করত, তার নাম পোর্টোনোকা। সে ফ্লোরিডার ট্যাম্পো থেকে কিউবার অনতি দূরে অবস্থিত আইল অফ পাইন্স পর্যন্ত যেত, অনেকটা বাস সার্ভিসের মতো। ওখানে অনেকগুলি ছোট বড় দ্বীপ আছে। এই সব দ্বীপ থেকে যাত্রীরা জাহাজে ওঠে, আবার গন্তব্যস্থলে নেমে যায়। এই সময় এই পোর্টানোকা ছিল তাদের যাতায়াতের একমাত্র অবলম্বন। আজ অবশ্য ব্যবস্থাটা অনেকখানি পাল্টে গেছে, কিন্তু আজ থেকে 50 বছর আগে জলযানই ছিল তাদের জীবনের একমাত্র পরিবহন ব্যবস্থা। র্যাড মিলার নামে এক শিল্পী বাস করতেন আইল অফ পাইন্সে। তিনি ছিলেন এই জাহাজের নিয়মিত যাত্রী। তার শখ ছিল নির্জন দ্বীপে বসে প্রকৃতির ছবি আঁকতেন। এজন্য বিভিন্ন দ্বীপের উদ্দেশ্যে তিনি রং, তুলি আর ক্যানভাস নিয়ে বেরিয়ে পড়তেন। আইল অফ পাইন্স দ্বীপটিকে দেখে মনে হতো এটি স্বর্গ থেকে খসে পড়া একখণ্ড ভূমি। এর প্রাকৃতিক শোভা ছিল অসাধারণ, ভাষায় যার বর্ণনা করা অসম্ভব। কিউবার ধনী অধিবাসীরা এই দ্বীপে বাগান বাড়ি তৈরি করতেন। তারা মাঝে মধ্যেই এইখানে আসতেন অবসর দিনগুলিকে আরো আনন্দ উজ্জ্বল করে তুলতে। অবশ্য এই দ্বীপের চরিত্র বদলে যাচ্ছে। এখন ওইসব বাগান বাড়িতে রাখা হচ্ছে দণ্ডিত আসামিদের। 1926 সাল র্যাড মিলার তৈরি হয়েছেন, আইল অফ পাইন্সের জেটিতে এসে দাঁড়িয়েছেন, পোর্টানোকার জন্য অপেক্ষা করছেন। সকালবেলা কোথাও সামুদ্রিক বিপর্যয়ের চিহ্ন নেই। সুন্দর সামুদ্রিক হাওয়া বইছে, দাঁড়িয়ে থাকতে মোটেই খারাপ লাগছে না। দূর থেকে একটি জাহাজকে দেখা যাচ্ছে। জাহাজটি জেটির দিকে ক্রমশ এগিয়ে আসছে। র্যাড এগিয়ে চলেছেন সামনের দিকে। নতুন একটা ছবি আঁকতে হবে, কিন্তু সামনে এসে তিনি অবাক হলেন, বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। জাহাজটা যেন জ্বলছে। তিনি কি ভুল দেখছেন, নাকি তৈরি হয়েছিল কোনো মায়াজাল? কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা আবার পাল্টে গেল। ধোঁয়া ছাড়তে ছাড়তে পোর্টানোকা তখন তার নির্দিষ্ট বন্দরের দিকে এগিয়ে চলেছে। আধ ঘন্টার মধ্যেই জাহাজটি জেটিতে ভিড়ল। ওঠানামার জন্যে হুড়োহুড়ি পড়ে গেল। জাহাজ বেশিক্ষণ থামবে না। যারা নামবার তারা নেমে গেল। সঙ্গে ওঠার যাত্রীরা উঠতে শুরু করল। র্যাডও কয়েক কদম এগিয়ে গিয়েছিল, তারপর তিনি থেমে গেলেন। আগের দেখা দৃশ্যটা তার চোখের সামনে ভেসে উঠল। তিনি বুঝতে পারলেন যে কোনো কারণেই হোক এই জাহাজটি তার ঈপ্সিত যাত্রাপথ শেষ করতে পারবে না। তিনি স্থির করলেন এই জাহাজে যাত্রী হবেন না। ইতিমধ্যেই তার মেজাজ একেবারে নষ্ট হয়ে গেছে। জেটি থেকে ফিরে এলেন তিনি তার ঘরে। এভাবেই হয়তো তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। আশ্চর্যের ব্যাপার, পরবর্তী দ্বীপের দূরত্ব কিন্তু বেশি ছিল না। আকাশ ছিল পরিষ্কার, সমুদ্র ছিল শান্ত, অথচ পোর্টানোকা কখনোই পরবর্তী দ্বীপটিতে পৌঁছতে পারেনি। সে একেবারে অদৃশ্য হয়ে গিয়েছিল সমুদ্রপথে চলতে চলতে।